ব্যাংক সমন্বয় বিবরণী প্রথম পর্বে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা জানি তোমরা সবাই এই অধ্যায়ের অঙ্ক পারো, কিন্তু অনেক ছাত্রছাত্রীদের এই অঙ্কগুলি করতে গেলে সমস্যা হয়। তাই আমি আজকে চেষ্টা করব এই অধ্যায়ের সমস্যা সমাধান সহজে কি করে করা যায় সেই টেকনিকগুলো আমি তোমাদেরকে দেখাবো। মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে দিও। চলো আমরা মূল বিষয়ে যাই। ব্যাংক বিবরণী বলতে আমরা কি বুঝি? ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট দিনে নগদান বহির ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিল কারণে বিশ্লেষণপূর্বক যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলি। এটা হচ্ছে একটা ডেফিনেশন। দেখো, আমি এই বিষয়গুলি একটু পরে বিশ্লেষণ করে তোমাদেরকে বলবো। ব্যাংক বিবরণী আমরা কেন প্রস্তুত করি? কোনো নির্দিষ্ট দিনে নগদান বহি এবং ব্যাংক বিবরণী উদ্বৃত্তের জের সমান হওয়ার কথা। একটা মাসের শেষে এই দুটা জের সমান হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে এই দুটি উদ্বৃত্তের ব্যালেন্স সমান হয় না। আর এই কারণে মূলত এই দুইটা ব্যালেন্সের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, অর্থাৎ একটা বাড়ে একটা কমে। এই যে গরমিলের কারণ হচ্ছে মূলত এইটা, এই দুইটা সমান হওয়ার কথা। আর ব্যাংকে যে টাকা আছে নগদান হিসাব রাখি সেটা সমান হওয়ার কথা, কিন্তু এটা সমান হয় না। এই উদ্বৃত্ত সময়ের মিলকরণের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে দুটি প্রণালীতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা যায়, প্রথম প্রণালী এবং দ্বিতীয় প্রণালী। এটা আমরা অনেকে ফার্স্ট স্টেপ বা সেকেন্ড স্টেপ বলি। প্রথম প্রণালী, এই প্রণালীতে নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স ডেবিট উদ্বৃত্ত অথবা পাস বই বা ব্যাংক যে কোনো দুইটার একটা একই কথা, বই বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স ডেবিট উদ্বৃত্ত অথবা পাস বই অনুযায়ী জমাতিরিক্ত উত্তোলন ডেবিট উদ্বৃত্ত নিয়ে বিবরণী আরম্ভ করতে হয়। যথাক্রমে পাস বই অথবা নগদান বইয়ের ব্যালেন্স এসে সমন্বিত করতে হবে। এই বিষয়টা তোমরা হয়তো বোঝো নাই, আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখানে সবসময় মনে রাখবা যে প্রশ্ন যদি থাকে নগদান বই অনুযায়ী মোতাবেক ব্যাংক জমানো উদ্বৃত্ত অর্থাৎ ডেবিট উদ্বৃত্ত, যে কোনো একটা এই দুইটার কথা থাকতে পারে। অপরদিকে আবার থাকতে পারে পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী জমাতিরিক্ত উত্তোলন বা ডেবিট উদ্বৃত্ত। এখানে কিন্তু দুইটা বিষয়, নগদান বই অনুযায়ী মোতাবেক ব্যাংক জমানো উদ্বৃত্ত, আর হচ্ছে পাস বই অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী জমাতিরিক্ত উত্তোলন। এই দুইটা যে কোনো একটা প্রশ্ন তোমাদের থাকবে। তখন তোমরা কি করবা? তখন তোমরা ব্যাংককে ফলো করবা, অর্থাৎ ব্যাংকের মতো তোমাকে হতে হবে। মানে তোমার নগদান বই চলবে ঠিক ব্যাংকের অর্ডারে, ব্যাংক যে কাজটা করবে তোমাকে সেই কাজটা করতে হবে। ধরো তুমি নগদান বই, তোমার বাঁ হাত আর তোমার ডান হাত হয়েছে মনে করো ব্যাংক পাস বই, অ্যান্ড ডান হাত যা করবে বাঁ হাতকে তা করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। দেখো, যে সমস্ত কারণে পাস বইয়ের ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে অথচ নগদান বইয়ের ব্যালেন্স বৃদ্ধি পায়নি, সেগুলো যোগ করতে হবে। এইরূপ বিষয়গুলি সাধারণত নিম্নরূপ। 1, ইস্যু করা হয়েছে কিন্তু সময়মতো ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। কি হয়েছে বিষয়টা? দেখো, ইস্যু যখন করি আমরা তখন কি করি? আমরা নগদান বই থেকে টাকাটা কমিয়ে দিই, এই তো। এখন ইস্যুকৃত চেক কাকে দিই? আমরা দিই যারা পাওনাদার, আমাদের কাছে যারা টাকা পাবে। তারা কোনো কারণে সেই চেকটা ব্যাংকে উপস্থাপন করেনি, আর সেই কারণে কি হয়েছে? ব্যাংক টাকাটা আমার ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে কমাইতে পারে নাই, যার ফলে এই দুইটা হিসাবের মধ্যে একটা গরমিল দেখা গেছে। আমি কমাইছি কিন্তু ব্যাংক কমায় নাই, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু আমরা কাকে অনুসরণ করব? ব্যাংককে অনুসরণ করব, কারণ আমাদের ব্যাংকের মতো হতে হবে। তা যেহেতু কমাই নাই,
তাই আমি কি করব, আমার নগদান বইয়ের ব্যালেন্সটাকে বাড়াই দেব, অর্থাৎ যোগ করে দেব। ঠিক আছে। দেনাদার বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান যা আমানতকারীকে সময় মতো জানানো হয়নি। দেখো কি হয়েছে, দেনাদার যাদের কাছে আমি টাকা পাবো বা কোনো একটা ব্যক্তি, তারা সরাসরি ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিছে, যার ফলে কি হয়েছে, আমার ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে গেছে, কিন্তু আমার নগদানের ব্যালেন্স কি বাড়ছে? না, বাড়ায় নাই। তাই কি করতে হবে, আমার নগদানের ব্যালেন্সটাকে বাড়িয়ে দিতে হবে। তারপর আসো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। সুদ যখন মঞ্জুর হয় তখন কি হয়, আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে যায়। অর্থাৎ আমি টাকা যদি পাই, ব্যাংক যদি আমাকে টাকা দেয়, তাহলে কি হবে, আমার ব্যাংকের ব্যালেন্স কি ওই আগের জায়গায় থাকবে? না, সেটা বেড়ে যাবে। আমি নগদানের সেই ব্যালেন্সটা আর বৃদ্ধি করিনি, এই কারণে গরমিল তৈরি হয়েছে। এখন কি করতে হবে, আমাকে আমার নগদানের ব্যালেন্সটা বৃদ্ধি করে দিতে হবে, অর্থাৎ যোগ করে দিতে হবে। তারপর আসো ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য বিল সমূহ, যেমন লভ্যাংশ হতে পারে, বিমা ক্ষতিপূরণ টাকা হতে পারে, অথবা হতে পারে বিনিয়োগের সুদ। এইটা আমার জন্য আয়, মূলত আয়। তাহলে এইগুলি যখন ব্যাংক বৃদ্ধি করে দেবে তখন কি হবে, আমার ব্যাংকের টাকা বেড়ে যাবে, কিন্তু আমার অপরদিকে আমার নগদানের টাকা বাড়েনি। ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, নগদানের টাকাটা আবার বা নগদ বইয়ের ব্যালেন্সটা আমাকে বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। আসো, যে সমস্ত লেনদেন নগদান বই অথবা পাস বইয়ে একতরফা ক্রেডিট করা হয়েছিল। ব্যাংকের ক্রেডিট মানে কি, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করা। আর আমার নগদান বইয়ের ক্রেডিট মানে কি, সেটাকে মাইনাস করা। তাহলে আমি মাইনাস করে দিয়েছিলাম, আর ক্রেডিট আবার ব্যাংক কী করছে, সেটাকে বাড়িয়ে দিয়েছিল। তাহলে আমার কী করতে হবে, আমাকে আবার বাড়াইতে হবে, তাহলে আবার সমান হবে। দেখো, যে সমস্ত কারণে পাস বইয়ের ব্যালেন্স হ্রাস পেয়েছে অথচ নগদান বইয়ের ব্যালেন্স হ্রাস পায়নি, সেগুলি বিয়োগ করতে হবে। আর সেইগুলো কি কি, যে সমস্ত চেক বা বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু সময়মতো এগুলো আদায় করিনি। আমি আদায়ের জন্য কিছু বিল বা চেক আমি ব্যাংকে জমা দিয়েছিলাম। আমি যখন জমা দিয়েছিলাম তখন কি করছি, আমার নগদান বইয়ের টাকাটা বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ব্যাংক তো সেইগুলো আদায় করিনি, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্স যেখানে আছে সেখানেই আছে, সেটা বাড়েনি। তাহলে আমাকে কি করতে হবে, ব্যাংকের সমান হতে গেলে আমার নগদান বইয়ের ব্যালেন্স আবার কমিয়ে দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক বা বিল সংশ্লিষ্ট পক্ষ দ্বারা প্রত্যাখ্যিত হয় যা আমানতকারীকে সময়মতো জানানো হয়নি। বিষয় একই, আবার জমা দিলাম, চেক বা বিল যাই হোক, আমি আবার নগদান বই টাকা বাড়াই দিছিলাম, কিন্তু কোনো একটি কারণে আমার সেই চেকটি প্রত্যাখ্যিত হইল, কোনো একটা কারণে, যার ফলে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পায়নি, কিন্তু আমার ব্যালেন্সটা আমি তো বাড়াই দিয়েছিলাম। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আবার নগদানের ব্যালেন্সটাকে কমিয়ে দিতে হবে, তাইলে কিন্তু দুইটা সমান হবে। আমানতকারীর পক্ষে প্রদত্ত প্রদেয় বিল, বিমা সালামি টাকা, শেয়ার তলবের টাকা, এটা আমার পক্ষে আদায় করে দেবে ব্যাংক। তা ব্যাংকে যখন আদায় করে দেবে তখন কি হবে, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে, কিন্তু ব্যাংক তো সেটা করতে পারিনি, আমি তো আমার ব্যালেন্স বাড়াই দিয়েছিলাম। তখন কি করতে হবে, ব্যাংকের সমান হতে হলে আমাকে কি করতে হবে, আমার নগদানের ব্যালেন্স আবার কমিয়ে দিতে হবে, তখন আবার সমান হবে দুইটা ব্যালেন্স। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ওভারড্রাফটের সুদ, কমিশন ইত্যাদি, এগুলি একই বিষয় উপরটার মতনই আমাকে আবার কমাই দিতে হবে, কারণ কি ব্যাংক তো এগুলি আদায় করতে পারিনি, তাই ব্যাংকের ব্যালেন্স বাড়েনি, যেই কারণে ইমব্যালেন্স তৈরি হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, আমার নগদান বইয়ের ব্যালেন্সটাকে কমিয়ে দিলে আবার সমান হবে। যে সমস্ত লেনদেন নগদান বই অথবা পাস বইতে একতরফা ডেবিট করা হয়েছিল। দেখো, পাস বইয়ের মানে ব্যাংকের ডেবিট করা মানে কি, বিয়োগ করা, আর আমার ডেবিট করা মানে কি, যোগ করা। তাহলে একজন যোগ করছে, একজন বিয়োগ করছে, তাহলে ইমব্যালেন্স হবেই। তাহলে আমাকে কি করতে হবে, আমার ব্যালেন্সটাকে আবার কমিয়ে দিতে হবে, তাহলে আবার দুইটা সমান হবে। আসো,
দ্বিতীয় প্রণালী সম্পর্কে একটু বলি। দ্বিতীয় প্রণালী হলো প্রথম প্রণালীর বিপরীত ধারায় প্রস্তুত ব্যাংক সমন্বয় বিবরণী, অর্থাৎ এক্ষেত্রে পাস বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স ক্রেডিট উদ্ভূত অথবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন নিয়ে বিবরণী আরম্ভ করতে হয় সবসময়, এবং যথাক্রমে নগদান বইয়ের অথবা পাস বইয়ের ব্যালেন্স এসে সমন্বিত করতে হয়। দেখো কি হয়েছে, প্রশ্নে যদি থাকে পাসবই আর ব্যাংক একই জিনিস, কিন্তু তা পাসবই বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স ক্রেডিট উদ্বৃত্ত, প্রশ্নটা এইভাবে থাকতে পারে, অথবা থাকতে পারে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বা ক্রেডিট উদ্বৃত্ত। তা এখানে দুইটা প্রশ্ন, কিন্তু দুইটা, পাসবই আর নগদান বই অনুযায়ী। পাসবই অনুযায়ী হবে কি ক্রেডিট উদ্বৃত্ত বা ব্যাংক ব্যালেন্স, এটা থাকতে পারে, আবার নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বা ক্রেডিট উদ্বৃত্ত। এই দুইটা বিষয়ে যে কোনো একটি বিষয় যদি তোমার প্রশ্নের মধ্যে থাকে তাহলে কি করবে, তখন তুমি নগদান বইয়ের মতো তোমাকে হতে হবে, অর্থাৎ নগদান বইকে তোমাকে ফলো করতে হবে। এই ক্ষেত্রে তুমি ব্যাংকে পরিবর্তন করবা নগদান বইকে দেখে, বিষয়টা হচ্ছে সেটা। দেখো যেগুলো নগদান বইয়ের ব্যালেন্স বৃদ্ধি করেছে অথবা পাস বইয়ের ব্যালেন্স বৃদ্ধি করেনি, সেগুলোকে তোমার বৃদ্ধি করতে হবে। সেটা কোথায় করবা, ব্যাংকের কলমে, ঠিক আছে। বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু সময় মতো আদায় করা হয়নি। আমি যখন বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম, নগদান বইকে বাড়িয়ে দিয়েছিলাম। অপরদিকে ব্যাংক সেই বিলের টাকা আদায় করতে পারিনি, যার ফলে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পায়নি। সেই ক্ষেত্রে এখন কি করতে হবে, ব্যাংকের ব্যালেন্সটাকে বৃদ্ধি করতে হবে, তাহলে আমার নগদান বইয়ের সাথে সমান হবে। এই ক্ষেত্রে আমি কাকে ফলো করব, নগদান বইকে ফলো করব। পরিবর্তিত কাকে করব, ব্যাংকে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক বা বিল সংশ্লিষ্ট পক্ষ দ্বারা প্রত্যাখ্যিত হলে আমানতকারীকে সময় মতো জানানো হয়নি। প্রত্যাখ্যিত হওয়া, এটা বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে। তা এই কারণে কি হয়েছে, আমার টাকা, আমার নগদান বইয়ের ব্যালেন্স আমি বৃদ্ধি করেছি, কিন্তু ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি হয়নি, যার ফলে এখানে একটা গরমিল তৈরি হয়েছে। আর এই গরমিলকে নিরসন করার জন্য তখন কি করতে হবে, ব্যাংকের টাকাটাকে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্সটাকে বৃদ্ধি করলে তখন সমান হয়ে যাবে। ব্যাংক কর্তৃক প্রদত্ত পদেয় বিল, বিমা সালামি, শেয়ারে তলবের টাকা ইত্যাদি, নগদান বইয়ের ব্যালেন্সটাকে আমি বাড়িয়ে দেব। কিন্তু কোনো কারণে এই টাকাগুলি ব্যাংক আদায় করতে পারেনি, তখন ব্যাংকের টাকা এবং নগদানের টাকা একটা গরমিল তৈরি হবে। তাই এই ক্ষেত্রে কি করতে হবে, তখন ব্যাংকের টাকাটাকে বাড়িয়ে দিতে হবে, যেহেতু নগদ বেড়ে গেছে ব্যাংকে বাড়াইতে হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ বা ওভারড্রাফটের সুদ, কমিশন, নগদান বইয়ে আমি বাড়াই দেব, কিন্তু ব্যাংক এগুলি হয়তো কোনো কারণে সে আদায় করতে পারেনি, যার ফলে ব্যাংকের টাকার সাথে এবং নগদান বইয়ের টাকার সাথে একটা ইমব্যালেন্স বা একটা গরমিল তৈরি হয়েছে। এই কারণে আমাকে কি করতে হবে, ব্যাংকের ব্যালেন্সটাকে বৃদ্ধি করতে হবে, তাইলে নগদান বইয়ের ব্যালেন্স এবং ব্যাংক ব্যালেন্সের যেটা সমান হবে। যে সমস্ত লেনদেন নগদান বই বা পাস বইতে একতরফা ডেবিট করা হয়েছিল, আর পাস বইয়ের ডেবিট মানে কি, বিয়োগ করা, আর নগদান বইয়ের ডেবিট মানে কি, বৃদ্ধি পাওয়া। নগদানে বৃদ্ধি পাইছিল কিন্তু পাস বইয়ে বৃদ্ধি পায়নি, তাহলে কি করতে হবে, ব্যাংকের টাকাটা বাড়িয়ে দিতে হবে, তাইলে হবে কি নগদান বইয়ের ব্যালেন্স এবং পাস বইয়ের ব্যালেন্স তখন সমান হবে। যে বিষয়গুলি বিয়োগ করতে হবে সেগুলি আমি বলছি। যেগুলো নগদান বইয়ের ব্যালেন্স হ্রাস করেছিল অথচ পাস বইয়ের ব্যালেন্স হ্রাস পায়নি বা করিনি, সেগুলো কি কি, চেক ইস্যু করা হয়েছিল কিন্তু তখন হয়নি, এই একটা বিষয়। দেনাদার বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, তা যখন জমা দিছে তখন কি হয়েছে, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাইছিল, কিন্তু আমি জানি না যেহেতু, তাই আমি আমার নগদানের বইয়ের ব্যালেন্সটাকে বৃদ্ধি করিনি, যার ফলে এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, অর্থাৎ গরমিল তৈরি হয়েছে। এই গরমিলকে নিরসন করার জন্য কি করতে হবে, আবার ব্যাংকের টাকাটাকে কমাই দিতে হবে, কমাই দিলে কি হবে, আবার সমান হবে।
আমানতকারী স্থায়ী নির্দেশে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল সমূহ লভ্যাংশ বীমা কোম্পানি কর্তৃক ক্ষতিপূরণ এগুলো আদায় করছে। ব্যাংক আদায় করে দিছে, কিন্তু ব্যাংক আদায় করে দিছে, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাইছে, কিন্তু আমি তো জানি না যে আমার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাইছে। তাই কি করতে হবে? ব্যাংকের ব্যালেন্সটাকে আবার কমাইতে হবে। কারণ কি, কাকে ফলো করবে ব্যাংক করবে নগদানকে ফলো। সে তো নগদানে বাড়েনি, তাই আবার কি ব্যাংকে আবার কমাই দিতে হবে। ব্যাংকে বেড়েছিল, আবার ব্যাংকে কমাই দিতে হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, আর সুদ যখন মঞ্জুর করে ব্যাংক, তখন কি হয়? আমার আয় হয়। আর এই আয়ের জন্য কি ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পায়। ব্যাংকের ব্যালেন্স যখন বৃদ্ধি পায়, তখন আমার নগদানের বইয়ের ব্যালেন্স কিন্তু বৃদ্ধি করা উচিত, কিন্তু কোনো কারণে আমি জানি না, যার ফলে আমার ব্যালেন্সটা বৃদ্ধি পায়নি। তাই কি করতে হবে? এখানে আবার ব্যাংকের ব্যালেন্সটাকে কমাই দিতে হবে। কমাই দিলে তখন আমার নগদান বইয়ের ব্যালেন্স এবং ব্যাংকের ব্যালেন্স তখন সমান হবে। যে সমস্ত লেনদেন নগদান বইতে অথবা পাস বইতে একতরফা ক্রেডিট করা হয়েছিল। পাস বইতে ক্রেডিট করা মানে যোগ করা, আর নগদান বইতে ক্রেডিট করা মানে বিয়োগ করা, যার ফলে গরমিল হয়েছে। আর এই গরমিল নিরসন করার জন্য কি করতে হবে? ব্যাংকে কমাই দিতে হবে। এখন যে বিষয়গুলি আমি তোমাদেরকে বলছি সেটা একটু আবার রিকল করি। দেখো, ব্যাংকের মতো হতে হবে, অর্থাৎ ব্যাংকে অনুসরণ করতে হবে। তখন কি করতে হবে? দেখো, নগদান বই অনুযায়ী মোতাবেক ব্যাংক যেমন উদ্বৃত্ত, পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী জমাতিরিক্ত, এই দুটা বিষয়ে যে কোনো একটা বিষয় তোমার প্রশ্নে উল্লেখ করা থাকবে। এই দুটা জায়গায় না, কিন্তু দুইটা বিষয়, এই অথবার পরে একটা বিষয় আর অথবার আগে একটা বিষয়, এই দুইটা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় যদি তোমার প্রশ্ন থাকে, তাহলে তোমাকে সবসময় ব্যাংকের মতো হতে হবে, এই একটা। আবার নগদান বইয়ের মতো হতে হবে, নগদান বইকে অনুসরণ করতে হবে। কখন? পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, এইটা যখন প্রশ্নে থাকবে, তখন তোমাকে কাকে ফলো করতে হবে? নগদান বইকে ফলো করতে হবে এবং ব্যাংকে পরিবর্তন করতে হবে। এখন দেখো, এই দুইটা বিষয়ের মধ্যে একটা নগদান বই, একটা পাস বই। টাকা আসলে আমরা কি করি? নগদে যদি টাকা আসে, আমরা সেটাকে ডেবিট করি, অর্থাৎ প্লাস করি। আবার নগদের টাকা চলে গেলে, তাহলে সেটা আমরা কি করি? ক্রেডিট করি, অর্থাৎ মাইনাস করি। নগদান বইয়ে যা ঘটবে, ঠিক পাস বইয়ে বা ব্যাংক বইয়ে তা বিপরীত ঘটবে। টাকা গেলে কি হয়? ব্যাংক থেকে যদি টাকা চলে যায়, আমার অ্যাকাউন্ট থেকে টাকা যদি চলে যায়, ব্যাংক কী করে? সেটাকে ডেবিট করে। আর আমার অ্যাকাউন্টে এবার টাকা যদি আসে, তাহলে ব্যাংক কী করে? সেটা ক্রেডিট করে। এই দুইটা বিষয়ে তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আশা করি বন্ধুরা তোমরা বিষয়টাই বুঝতে পারছো, এবং যদি না বুঝো আমাকে কমেন্টস করে জানিও। আর এখানে এই যে বিষয়গুলি আমি উপস্থাপন করেছি, এগুলো একটু নোট করো এবং সেটা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো। আশা করি তোমরা বুঝতে পারবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অঙ্কের মধ্যে আমি দেখাবো কিভাবে এই টেকনিকগুলি অ্যাপ্লাই করতে হয়। আমার দ্বিতীয় ভিডিওটি তোমরা দেখলে বুঝতে পারবে।